শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় নির্বাচন বাতিল ঘোষণা করে ডক্টর ইউনূস তারেক রহমানকে গ্রেফতার করার একের পর এক জামাতের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন করছে বিএনপির নেতাকর্মীরা। এখন তো প্রমাণিত হয়ে গেল শেখ হাসিনার কথাই সত্য ছিল। এদিকে এবার শেরপুরে জামায়াত নেতাকে হত্যার ঘটনায় তারেক রহমান কঠিনভাবে ফেঁসে যান। ডক্টর ইউনূস সরাসরি আলটিমেটাম দেন, দেশে কোনো নির্বাচন হবে না। বিএনপির হাতে হাফেজ মাওলানা রেজাউল করিমের জীবন চায়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের নমুনাও কিন্তু রাজনৈতিক মাঠে এই ভয়াবহ একটা বিভক্তির পরিবেশেও কিন্তু অটল থেকেছে। শেরপুরের সহিংসতায় জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা বাড়ানো হলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামাতের সেক্রেটারির মৃত্যুবরণকে কেন্দ্র করে আগুন তো লাগিয়েছে ইউনূস। ইউনূস ইজ দ্য ম্যান হু হ্যাজ ক্রিয়েটেড মোস্ট অফ দ্য প্রবলেমস দ্যাট বাংলাদেশ হ্যাজ উইথ ইন্ডিয়া টুডে। যে কোনো মুহূর্তে ইলেকশনগুলি ক্যান্সেল হতে পারে। শেরপুরে জামায়াত নেতা মৌলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় আজকে দেশ উত্তাল হয়েছে। আজ শুক্রবার নির্বাচন বাতিল ঘোষণা করে ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিএনপির উপর দোষ পড়ে। অন্যদিকে তারেক রহমান আজকে বিপদের মুখে পড়ে, কারণ গত কিছুদিন আগে যে একটা ঝামেলা হয়েছিল জামাত এবং বিএনপির মুখোমুখি ঝামেলা, এর মূল মাস্টারমাইন্ড নাকি তারেক রহমান। অনেকের বক্তব্যের মাধ্যমে সরাসরি তারেক রহমানকে দোষারোপ করে এবং নির্বাচন বাতিলের বিষয়ে তারেক রহমানের উপরই দোষ পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং আজ শুক্রবার দেশে যা যা ঘটতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। শেরপুরের সহিংসতায় জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কমিশন। সংঘর্ষ হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি ও জামায়াত। নিরাপত্তা বাড়ানো হলেও এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জামায়াতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনাকে অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে উদ্বেগ জানায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তফসিল ঘোষণার পর 4 জনের প্রাণহানি হয়েছে, তবে নির্বাচনের পরিবেশ গত সরকারের চেয়ে ভালো। মারা গিয়েছেন মোট 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, তাহলে দেখবেন যে আমরা বলবো যে সিচুয়েশন, অবশ্য ইলেকশনের এখনো প্রায় 2 সপ্তাহ বাকি আছে, এখনো বলার মতো কিছু হয়নি। শেরপুরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জামায়াত ইসলামী বলছে, এমন পরিস্থিতির উত্তরণ না হলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। শেরপুর 3 আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। শেরপুরের ঘটনা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে। শেরপুরে জামায়াত বিএনপি সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে নেওয়া হয়েছে শেরপুরে। জানাজা শেষে শ্রীবর্দীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। এ বিষয়ে আরও জানাতে শেরপুরের শ্রীবর্দী থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, নিহত জামায়াত নেতার জানাজা কখন নাগাদ শুরু হবে এবং দাফন কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের যে প্রথম জানাজা, সেটি অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে শ্রীবর্দীর সরকারি কলেজ মাঠে। এখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই জানাজার নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় জামাত এবং ছাত্র শিবির, এনসিপি, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেন এবং এই জানাজার আগে এখানে জামাত এবং বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন এবং এই জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং মাগরিবের নামাজের
পর এখান থেকে মরদেহ এই সরকারি কলেজ থেকে নিয়ে রওনা হয়েছে তার গ্রামের বাড়ি গোলাপখিলা গ্রামে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার গ্রামের বাড়িতে গোলাপখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি জানাজা হবে রাত 8টায়, এবং সেই জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং আমরা এখানে আজকে দেখেছি যে বিকেল 4:30টার দিকে ময়মনসিংহ থেকে এই মাওলানা রেজাউল করিমের যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হয়। এবং আমরা দেখেছি এই পুরো শ্রীবর্দী শহরে কিন্তু কঠোর নজরদারির মধ্যে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা সেনাবাহিনীর সদস্য, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি যে শেরপুরের বিভিন্ন সড়কে, বিশেষ করে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজ মাঠ, তার আশপাশে কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এখানে জানাজা অনুষ্ঠিত হয়। এবং জানাজার পর তার মরদেহ নিয়ে তার গ্রামের বাড়িতে রওনা হয়েছে জামাতের নেতাকর্মীরা। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে। প্রশ্ন করতে পারেন তাহলে 12 তারিখ কি নির্বাচন হবে, যেটা প্রকাশিত করে নাই, হাতের মধ্যে ধরে রাখছে। 12 তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং 12 তারিখে নির্ধারণ হবে। 12 তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাকাপোক্ত করতেছেন। এই ভোটাভুটি নির্বাচন, অন্য কোনো কিছু না। এখন আমার কথা তো বিশ্বাস যাবে না, অনেক সময় ছোট মানুষ জানে না কি বলে না বলে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, কথাগুলো শোনেন। আপনারা গণভোটকে অস্বীকারও করতে চান, তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। একটু সাউন্ড বাড়াই দিচ্ছি, কথাটা আবার একটু শুনেন, ভালো করে শুনেন। আমি আবারও বলি, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি জাতীয় এর আগে অবিশ্বস্ত সূত্রের মারফত বাই জেনেই আমি আপনাদেরকে বলেছিলাম ডেভিল ইনুস কেন ওর বাপদাদা 14 গোষ্ঠী কবর থেকে তুলে এনে বাংলাদেশে নির্বাচন দেওয়া ওদের পক্ষে সম্ভব না, বিশেষ করে আওয়ামী লীগকে বাইরে রেখে। এখন যাই হোক, তারপর ডেভিল ইনুস কিন্তু এখানে দেখছেন যে ইনুসের ভাই ধর্ষক আলী রিয়াজ সে মিডিয়ার সামনে একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টত বলে দিয়েছে যে ইতিপূর্বে বাংলাদেশে যে 12টা সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো করে আগামী 12 তারিখের নির্বাচন না। ভালোভাবে তিনি বলে দিয়েছেন, আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন, নির্বাচন কিন্তু গণভোট হবে এবং গণভোট বিজয়ী হবে। আর এর আগে কিন্তু ডেভিল ইনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে। যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল, ডাকসুতে লাগছিল, ধরেন 3 দিন 4 দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে, সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না, সেটা বিজয়ী হয়ে যাবে। সেই গণভোট বিজয়ীর মারফত বাই 72-এর সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন। হ্যাঁ, ঠেলাটা এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপোক্ত হয়ে যাবে। যারা এই জুলাইয়ের সংবিধান মানবে না, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না, তারা তাই হবে। এবং তারা যারা 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে এবং সেই দোসর হইয়াই বিএনপিকে জাতা কলে ভরা হবে। তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহযোদ্ধারা আছেন, তারা অপেক্ষা করতেছেন, তারা আপনার জন্য অপেক্ষা। এবং খালি তারেক রহমান না, বিএনপির আরো অনেকেই এখানে ঢুকতে যাবেন। সুতরাং এই 12 তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং ডেভিল ইনুসের ফোন্দাফোন্দি, এখানে আমাদের অত মাথা কামানো নাই। কেননা নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব এরকমের কোনো শক্ত কোনো আমাদের কোনো যেহেতু আমাদের উপর কোনো নির্দেশনা নাই, সেটা আমরা আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করব। নির্বাচনী আমেজে মেতেছে দেশ, প্রার্থীদের প্রচারণায় মুখরিত ভোটের মাঠ। দিনরাত এক করে নিজেদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগও করছেন তারা, জড়াচ্ছেন বাকযুদ্ধেও। কিন্তু কখনো কখনো তা রূপ নিচ্ছে সংঘাতে। তেমনই এক ঘটনা ঘটেছে শেরপুর 3 আসনে। বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শ্রীবর্দী উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ওই আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে এক পোস্ট করে লিখেন, ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় আমাদের 15 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পোস্টে তিনি দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা এ হামলা করেছে। প্রশাসনের কাছে এর জন্য তিনি সুষ্ঠু বিচারের দাবি করেন। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
এক বিবৃতিতে তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিকে জামাত নেতা নিহতের ঘটনায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডাকসু নেতারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয় এবং গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জড়িতদের গ্রেপ্তার ও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে নেতারা জানান, যাদের হাতে নিজেদের দলের লোক নিরাপদ নয়, তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জুলাই প্রজন্ম আরও শক্তভাবে রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল তার চাইতে শক্তিশালীভাবে তারা রাজপথে নেমে আসবে। যদিও এ ঘটনার পর শেরপুর জেলার 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে বিএনপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটি স্থগিত থাকবে বলে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির হাতে হাফেজ মাওলানা রেজাউল করিমের জীবন যায়। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে তোলপাড়। এক একজন বলছে এখানে বিএনপির কোনো দোষ নাই, আবার বলছে এখানে জামায়াত ইসলামের কোনো দোষ নাই। তাহলে দোষ টাকার ভাই, আপনার আমার? দেখেন, শেরপুর 3 আসনের জামায়াত ইসলামের সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিম, তিনি গিয়েছিলেন তার সহকারী প্রার্থী শেরপুর 3 আসনের নুরুজ্জামান বাদল ভাইয়ের সাথে। গতকাল কথা ছিল শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি এবং ওইখানে উপস্থিত ছিল জামায়াত ইসলামের কর্মীরা। চেয়ারে বসা নিয়ে এক পর্যায়ে বাকবিদণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ এবং সেই ঘটনার জের ধরেই একে অপরকে চেয়ার উপর দিয়ে ছুড়ে মারে। এক পর্যায়ে বিএনপির সমর্থকরা বা বিএনপির নেতৃবৃন্দরা ওইখান থেকে বেরিয়ে যায়। তারা গিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এরপর আইন শৃঙ্খলা বাহিনী এসে বলে জামায়াত ইসলামের সেই মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদনকে যে আপনাকে আমরা নিরাপত্তার সাথে বাসায় দিয়ে আসি, আপনি চলেন, এখান থেকে চলে যাই। তখন সেই নুরুজ্জামান বাদন ভাই বললেন, আমি আমার কর্মীদেরকে ছাড়া আমি নিরাপদে বাড়ি চলে যাব, আমি ওরকম কাপুরুষ না, আমি এখান থেকে যেতে চাই না, আমি গেলে আমার কর্মীদেরকে নিয়ে যাব এবং এটা সরকারি রাস্তা, আমি এই রাস্তা দিয়ে যাব, অন্য কোনো রাস্তা দিয়ে যাব না। এরপর বিএনপির কিছু নেতাকর্মী এসে ধরেন নুরুজ্জামান বাদন ভাইয়ের একরকম পাও ধরার কথাও বলে যে আপনি এই রাস্তা দিয়ে যায়েন না, একটা সংঘর্ষ হবে, তারপর যে কোনো হতাহতের ঘটনা ঘটতে পারে, নির্বাচন বানচাল হইতে পারে, এই কাজটা করেন না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এবং তাকে ফোন দিয়ে ঊর্ধ্বতর কর্মকর্তারাও কিন্তু বোঝানোর চেষ্টা করে, তবে তিনি কোনোভাবে বোঝেন নাই। তিনি বলছে আমরা এই রাস্তা দিয়ে বাসায় যাবো, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের জীবন নিয়ে আরো আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে, তাই আমি এই রাস্তা দিয়ে আমার কর্মীদেরকে সাথে নিয়ে বাসায় যাব। তো যেমন কথা ভাই তেমন কাজ। আইন শৃঙ্খলা বাহিনী অনেক বোঝানোর চেষ্টা করার পরও তিনি ওই রাস্তা দিয়ে যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি অনুরোধ করে আপনারা সামনে থেকে আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে যান। এরপর সামনের দিকে আগায়, আর ওইখানে থাকা বিএনপির নেতাকর্মীরা তারাও কিন্তু দৌড়ে ছুটে আসে তাদের দিকে এবং তারাও ছুটে যায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে নিহত হয় হাফেজ মাওলানা রেজাউল করিম। তার ঘরে ছোট্ট ফুটফুটে 2টি সন্তান রয়েছে। রেজাউল করিম এখন আর দুনিয়ায় নাই। তার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। রেজাউল করিম কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতাও পাবে না, টাকা পয়সাও পাবে না। এই রেজাউল করিমের এখানে দোষটা কি? নির্বাচনের প্রচারণা চালাতে গিয়েছিল এবং একটি ইস্তেহার অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করেছিলেন। সেই ইস্তেহার অনুষ্ঠানের একেবারে তার জীবনটাই যে শেষ হয়ে যাবে সেটা তিনি ভাবতেও পারেন নাই। আজ হয়তোবা জামায়াত ইসলামের সেই প্রার্থী নুরুজ্জামান বাদল ভাই হয়তোবা নির্বাচিত হবে, বা বিএনপির তার বিরোধী প্রার্থী সে হয়তোবা নির্বাচিত হবে। যেই নির্বাচিত হোক, তারা ক্ষমতায় যাবে, তারা ক্ষমতা পাবে, তবে এই রেজাউল করিম ভাই কি আর ক্ষমতা পাবে? সে তো আর কোনোদিন ক্ষমতা পাবে না। সে কোনোদিন দুনিয়া আসতে পারবে না, তার সন্তান বাবা বলে ডাকতে পারবে, তার স্ত্রী তার স্বামীকে পাবে না, তার মা বাবা তার সন্তানকে পাবে না। একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, নির্বাচনের মাঠ গরম করা, আমরা জীবনে কল্পনাও করি নাই। 24শে আন্দোলনের পরে এরকম কোনো ঘটনা আমার এই বাংলাদেশে ঘটবে। আমরা ভেবে নিয়েছিলাম এবারের নির্বাচন সুষ্ঠু সবল নির্বাচন হবে, একটি সুন্দর পরিবেশ থাকবে যেখানে মানুষ তার স্বাধীনতার সাথে ভোট দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। তবে সেই পরিবেশটা এখন আর দেখছি না। এখন নির্বাচন কমিশনার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন এরকম একটি ঘটনা ঘটছে, এখন আপনারা কি করবেন, সে বলবে কি জানেন, নির্বাচনের আগে এরকম ঘটনা ঘটতেই পারে, এগুলো খুব স্বাভাবিক, এগুলো সবসময় হয়। কারণ ওই যে ওসমান হাদি ভাই যখন শহীদ হইল তখনও তিনি এই কথাই বলেছেন। সো কার কাছে বিচার দিবেন? আজ দেখতেছি বিএনপির অনেক সমর্থকরা ফেসবুকের মধ্যে পোস্ট করে আলহামদুলিল্লাহ বলতেছে রেজাউল করিম ভাই মৃত্যুর সংবাদ শুনে।
এটা কেমনে পারে একটা মানুষ? এদের কাঁধে হাত রেখেই তো ভাই আপনারা জুলাই আন্দোলনের মধ্যে সবাই শামিল হয়েছিলেন। আজ কেন ক্ষমতার জন্য একে অপরকে? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে শেরপুরের মৌলানা রেজাউল করিমের ঘটনাকে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে এবং সেই ঘটনার পিছনে অনেক রহস্যবান নির্বাচন নিয়ে কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, কেন আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।